ভারতের কর্ণাটক রাজ্যে কুর্গ নামে একটা জায়গা আছে। তো সেই কুর্গে একটা রিসোর্ট আছে যেটার নাম হচ্ছে মাহিন্দ্রা হলিডে রিসোর্ট। তো ওই রিসোর্টে একদিন একটা ফোন আসলো রিসেপশনিস্টের কাছে। ফোনটা করেছেন রিসোর্টের একজন গেস্ট, তিনি তার ফ্যামিলি নিয়ে অর্থাৎ 2 বাচ্চা এবং ওয়াইফ নিয়ে রিসোর্টে আসছেন। তো তিনি ফোন করে জানালেন যে আমি এখান দিয়ে আসছি, তো এখানে খুব জ্যাম, আমি মনে হয় ঠিক সময় যেতে পারবো না, কারণ আমার ইচ্ছা ছিল বা আমার প্ল্যান ছিল যে আমি 12টা সাড়ে 12টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু এটা মনে হয় 2টা-3টা বেজে যেতে পারে। তো এটাও রিকোয়েস্ট করলেন যে আপনি যদি কাইন্ডলি 4 প্যাকেট খাবার ব্যবস্থা করে রাখেন এবং এটা লবিতে রাখেন, আমি যখন চেক ইন করবো তখন এটা কালেক্ট করে নিব। তো সেই রিসেপশনিস্ট ক্যান্টিনে গেলেন, মানে ওই রিসোর্টের ক্যান্টিনে গেলেন এবং বললেন যেরকম 4 প্যাকেট খাবার রেডি করতে। তো ওই ক্যান্টিনেই কাজ করতেন একজন সিনিয়র মানুষ। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার গেস্ট যারা আসছে তারা কোন রাস্তা দিয়ে আসছে বলো তো? তখন রিসেপশনিস্ট বললো যে এটা একটা রুটের কথা বললো, এবং রিসেপশনিস্ট আরও বললেন যে তাদের অবস্থা খুবই খারাপ, তারা খুবই ক্ষুধার্ত, বাচ্চারা আছে এবং জ্যামে তারা এভাবে আটকে আছেন যে কখন আসতে পারবেন এটা বলা যাচ্ছে না। তখন ওই ভদ্রলোক বললেন যে তাহলে তো শুধু লাঞ্চ দিয়ে হবে না, তাদের জন্য স্ন্যাক্সও প্যাক করা লাগবে। তো যাই হোক, সেই রিসেপশনিস্ট ছেলে 4 প্যাকেট খাবার এনে রাখলেন। রাখার পরে তার শিফটের ডিউটি শেষ হলো, পরের শিফটে যে আসবে তাকে সে কাজটা বুঝিয়ে দিয়ে তিনি বের হলেন এখান থেকে, এবং তিনি সেই 4 প্যাকেট খাবার তার একটা বাইকে নিয়ে নিলেন। তিনি কাউকে কিছু বললেন না বা কেউ তাকে বলে নাই খাবারটা নিয়ে তুমি যাও, বাইকে নিয়ে রওনা দিলেন এবং সেই গেস্টকে ফোন করে মোটামুটি 10-12 কিলোমিটার রাস্তা বিভিন্ন চিপা টিপা দিয়ে এদিক ওদিক দিয়ে গিয়ে প্রায় 40 মিনিটের মধ্যে পৌঁছে গেলেন এবং 4 প্যাকেট খাবার তাদের হাতে দিয়ে বললেন আপনারা খুব হাংরি, প্লিজ এটা আপনারা খান। এই দৃশ্য দেখার পর সেই ভদ্রলোক অর্থাৎ গেস্ট, তার ওয়াইফ এবং তার 2 বাচ্চা খুবই ইমোশনাল হয়ে গেছেন এবং খুব বিস্মিত হয়ে গেছেন যে এটা কিভাবে সম্ভব, সার্ভিস ডেলিভারি এত ভালো হতে পারে। প্রিয় দর্শক, গল্পটা কিন্তু শেষ হয় নাই এবং গল্পের শেষটুকু জানতে হলে আপনাকে এই ভিডিওর পুরোটুকু দেখতে হবে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বেনল দ্য পাইপারের স্টোরি টেলিং ভিডিও সিরিজের নতুন একটি পর্বে। আজকের পর্বে আমরা কথা বলবো কিভাবে স্টোরি টেলিংয়ের শক্তিকে কাজে লাগিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানের ভ্যালুজ অন্য কর্মীদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের দেশের বেশ বড় একটা কোম্পানির একজন বড় কর্মকর্তার সাথে কথা হচ্ছিল একবার। তো কথাবার্তা এক পর্যায়ে তার কাছে জিজ্ঞেস করলাম যে আপনারা আপনাদের মতো কাছাকাছি যে কোম্পানিগুলো আছে তাদের থেকে ইউনিক কীভাবে বা আলাদা কীভাবে। উনি খুব কনফিডেন্সের সাথে বললেন যে আমাদের ভ্যালুগুলো খুব স্ট্রং, খুবই ইউনিক, খুবই শক্তিশালী। এরপর তিনি বললেন যে তাদের 5টা ভ্যালু আছে। তো তিনি অনেক চেষ্টা করে 2টো মাত্র ভ্যালুর কথা মনে করতে পারলেন এবং ওয়েবসাইট দেখে তাকে আরও 3টি ভ্যালুর কথা মনে করতে হলো। তো 5টি ভ্যালুর মধ্যে একটি ভ্যালু হচ্ছে ইন্টিগ্রিটি। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, ইন্টিগ্রিটি বলতে আপনারা কী বোঝাচ্ছেন বা আপনার কর্মীরা কী বুঝে, যে কীরকম একটা সিচুয়েশন তৈরি হলে বা কী ঘটনা ঘটলে বুঝবেন যে না আপনার ভ্যালুটা রিফ্লেক্ট করছে এটার মাধ্যমে। তিনি কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি। আমি কিন্তু এখনও তার উত্তরের অপেক্ষা করছি। গত 12 বছর ধরে কাজ করার পরেও তিনি এই বিষয়টি পুরোপুরি বলতে পারছেন না। তাহলে যারা এখানে নতুন 6 মাস আগে থেকে কাজ করছেন, 1 বছর বা 2 বছর থেকে কাজ করছেন, তাদের অবস্থাটা কী হতে পারে এটা সহজে অনুমান করা যায়। এই চিত্রটা কিন্তু সারা পৃথিবীতেই, কোম্পানি ছোট হতে পারে, বড় হতে পারে, মাঝারি হতে পারে, আবার কোম্পানি নতুন হতে পারে, পুরাতন হতে পারে, সব জায়গায় কিন্তু একই চিত্র। যাই হোক, ভ্যালুগুলো হচ্ছে আসলে এক ধরনের গাইডলাইন। এই গাইডলাইনগুলো ফলো করে কিন্তু আমরা কাজ করি, আমাদের আচার আচরণের মাধ্যমে কিন্তু এই ভ্যালুগুলো ফুটে ওঠে। এবং দেখবেন যে এই ভ্যালু বা কোডগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে, আমরা হয়তো জানি না অজান্তেই। সেটা কোনো একটা পরিবারের ক্ষেত্রে হোক, সেটা কোনো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক। পরিবারের ক্ষেত্রে যেমন এক ধরনের ভ্যালু কোড বা গাইডলাইন থাকে, এটা একটা সেট থাকে। যেমন অনেক সময় অনেকে বলেন না যে এই তোমার পরিবার থেকে তোমাকে এটা শিখিয়েছে, তোমার পরিবার থেকে তোমাকে কোনো ভ্যালু দেয় নাই, তুমি এই পরিবারের ছেলে বা মেয়ে হয়ে কাজটা করতে পারলা। এইভাবে কিন্তু দেখা হয় বিষয়গুলো। যেমন ধরেন যে সততা, এটা এক ধরনের ভ্যালু সেট, যেটা আমাদের পরিবারে বা বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা চর্চা করে থাকি। একটা কথা আমরা প্রায় শুনে থাকি যে বিভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষ থেকে বলা হয় যে এটা আমাদের ভ্যালুর সাথে যায় না, আমাদের ভ্যালু অনেক শক্তিশালী, অনেক ইউনিক, এবং আমরা অনেক চেষ্টা করি যাতে আমাদের প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বিভিন্ন আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে কোম্পানির ভ্যালুটি প্রতিফলিত হয়।
তো এখন কথা হচ্ছে যে একটি কোম্পানির ভ্যালু সেট তৈরি হতে কিন্তু অনেক সময় লাগে, দীর্ঘদিন ধরে এটা গড়ে ওঠে এবং সেটা চর্চা করার জন্য কিন্তু সময় লাগে। এখন প্রশ্ন হচ্ছে যে ছেলেটি বা মেয়েটি একদম নতুন আপনার কোম্পানিতে যোগ দিল, তাকে আপনি কিভাবে ভ্যালুগুলো শেখাবেন, তাকে আপনি কিভাবে আপনার কোম্পানির কোডগুলো শেখাবেন, সেটা কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন। আরেকটা বিষয় হচ্ছে একই ভ্যালু ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের কাছে গিয়ে কিন্তু ভিন্ন ভিন্ন মিনিং ধারণ করে। ধরা যাক যে কোনো একটা কোম্পানির, ওষুধ কোম্পানির একটা ভ্যালু হচ্ছে ট্রান্সপারেন্সি, আবার অন্য আরেকটা ওষুধ কোম্পানিরও ভ্যালু হচ্ছে ট্রান্সপারেন্সি। এখন দুইটাকে আলাদা করবেন কিভাবে? হ্যাঁ, এটা নির্ভর করছে আপনি ভ্যালুটাকে কিভাবে চর্চা করেন, বা আপনার প্রতিষ্ঠানের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বা ম্যানেজিং জায়গাতে যারা আছেন তারা যেভাবে দেখতে চায় সেটা এরকম। তো যে দুটো প্রতিষ্ঠানের কথা বলছিলাম, ওষুধ কোম্পানির যে ট্রান্সপারেন্সি ভ্যালু, এখন ধরেন কোম্পানি ক, সে কোম্পানির কর কাছে ট্রান্সপারেন্সি মানে হচ্ছে যে কোনো একটা ওষুধ উৎপাদনের খরচ সেটা ক্রেতাকে জানিয়ে দেওয়া, এটা একটা ট্রান্সপারেন্সি। আরেকটি কোম্পানির কাছে ট্রান্সপারেন্সির অর্থ হচ্ছে যে ওষুধের মেয়াদ যদি উত্তীর্ণ হয় তাহলে কাস্টমারদেরকে বলে দেওয়া যে আপনারা এই ওষুধটা কিনবেন না বা এই ওষুধটা খাবেন না। দেখছেন বিষয়টা? কাজে চর্চা করার বিষয়টা হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ। কোম্পানি ভ্যালুগুলোকে অনেক সময় কর্পোরেট ভ্যালু বলা হয়। তো এই প্রতিষ্ঠান তার কর্পোরেট ভ্যালুর উপর ভর করেই কিন্তু তাদের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করে, নতুন নতুন পার্টনার নিয়ে আসে, নতুন নতুন পরিস্থিতিতে নতুন নতুন আচরণ করে, কোথাও হয়তো বাজার এক্সপান্ড করে। এই সব কিছু কিন্তু তাদের কাজ করতে হয় এই ভ্যালু বা কোডগুলো আছে আমাদের প্রতিষ্ঠানের কোডগুলো, ভ্যালুগুলো তার উপর নির্ভর করে। তা আপনি দেখবেন যে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে, তারা সেটা একটা লাভজনক প্রতিষ্ঠান হতে পারে, অলাভজনক প্রতিষ্ঠান হতে লক্ষ্য অর্জনের জন্য কাজ করে। তো সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য ভ্যালুগুলো একটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে এবং তারা চেষ্টা করার জন্য যে সবাই যাতে এই ভ্যালুগুলো অনুসরণ করে। এখন দেখবেন আপনি খেয়াল করে যে প্রত্যেকটা ভ্যালু ঠিক করার আগে অনেকগুলো চিন্তা ভাবনা থেকে কিন্তু আসে এবং প্রত্যেকটার পেছনে দেখবেন একটা গল্প আছে, যে গল্পটাই হচ্ছে ওই ভ্যালুটাকে সামনে নিয়ে আসে। লক্ষ্য করলে দেখবেন পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের ভ্যালু সেটগুলো লিখে রাখে এবং সেটা চর্চা করে নিয়মিতভাবে। আবার অনেক প্রতিষ্ঠান আছে যাদের ভ্যালুগুলো অনেক সুন্দর হয় কিন্তু সেটা শুধুমাত্র ওয়েবসাইটে দেয়া থাকে। এবং এইসব প্রতিষ্ঠানে কি হয় যে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, যে সিইও বা এমডি বা চেয়ারম্যান, তারাই কিন্তু এই বিষয়গুলো শুধু বুঝে থাকেন। হ্যাঁ, বেশিরভাগ মানুষের কাছে এটা পরিষ্কার হয় না। আর মানুষের কাছে যদি পরিষ্কার না হয় তাহলে সে বুঝতে পারে না, বুঝতে না পারলে সেটা চর্চা করবে কিভাবে। এই ক্ষেত্রে দেখা যায় যে সারা দুনিয়াতেই কিন্তু যারা এই কর্মীদেরকে ভ্যালু চর্চা করান বা ভ্যালু চর্চা করাতে চান, তারা কিন্তু নানান ধরনের ইনিশিয়েটিভ নিয়ে থাকেন, ওয়ার্কশপ করে থাকেন, মোটিভেশন দিয়ে থাকেন। কিন্তু এইসব ইনিশিয়েটিভের মধ্যে স্টোরি টেলিংটা কিন্তু সবচেয়ে কার্যকর হিসেবে গ্লোবালি অ্যাকসেপ্টেড এবং এটা প্রুভড। এবার আজকের ভিডিওর শুরুতে যে গল্পটি বলেছিলাম তার বাকি অংশটুকু বলবো। তো সেই মাহিন্দ্রা হলিডে রিসোর্টের অনেকগুলো ভ্যালুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্যতম ভ্যালু ছিল নো রুম ফর অর্ডিনারি। অর্থাৎ আপনাকে এখানে কাজ করতে গেলে সাধারণ হলে চলবে না, আপনাকে অসাধারণ হতে হবে। কারণ এই প্রতিষ্ঠানটি যে এক্সপেরিয়েন্স তার কাস্টমারদেরকে দিয়ে থাকে সেটা সবসময় এক্সট্রা অর্ডিনারি। তো এই বিষয়টি দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের হাজার হাজার কর্মীর কাছে বোঝানোর জন্য সিনিয়র ম্যানেজমেন্ট করেন নাই এমন কোনো কাজ নাই। কি করেছে শুনবেন? তাদেরকে প্রেজেন্টেশন দিয়েছেন, তাদেরকে মোটিভেশন দিয়েছেন, তাদেরকে টি শার্ট বানিয়ে দিয়েছেন, মগ বানিয়ে দিয়েছেন, তারপর ল্যাপটপের বা কম্পিউটার স্ক্রিন সেভার বানিয়ে দিয়েছেন। এমনকি এটা যদি কেউ ফলো করে বা মেনে চলে তাদেরকে বোনাস দেওয়া হবে সেই ঘোষণাও দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। কিন্তু এই যে রিসেপশনিস্টের যে গল্পটা যেটা প্রথমে বলেছিলাম, সেই গল্পটা যখন সবার সাথে শেয়ার করা হলো তখন তাদের যে কোর ভ্যালু নো রুম ফর অর্ডিনারি সেটা সবার কাছে পানির মতো পরিষ্কার হয়ে গেল। এটাই হচ্ছে আসলে গল্পের শক্তি। প্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিও লাইক দিবেন, আমাদের ভিডিও শেয়ার করবেন। আর আমাদের ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আগামীতে আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।